সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছিল। পরে এই বৈদ্যনাথতলাকে ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আগে এই বছরের 10 এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল। পরের দিন 11 এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশ্যে বেতারে ভাষণ দেন এবং তার এই ভাষণ আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়েছিল। তিনি ভাষণে দেশব্যাপী পরিচালিত প্রতিরোধ যুদ্ধের বিরুদ্ধে বিবরণ তুলে ধরেন। এছাড়াও 17 এপ্রিল মন্ত্রিসভার শপথ গ্রহণের তারিখ নির্ধারিত হয়। তাজউদ্দিনের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষ জানতে পারেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে। এরই পরিক্রমায় 17 এপ্রিল সকালে মুজিবনগর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। চলে যাচ্ছি সংবাদে। সিলেটের আল হারামাইন হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভর্তি করেছিলেন সাংবাদিক শিপন খান। শনিবার 16 এপ্রিল সকালে রোগীকে সরবরাহ করা হয় হাসপাতালের ক্যান্টিনে তৈরি করা স্যুপ। কয়েক চামচ খেয়েই রোগী বুঝতে পারে সরবরাহ করা স্যুপ বাসি এবং দুর্গন্ধযুক্ত। ওই স্যুপ খেয়ে তার স্ত্রী রাত থেকে ডায়রিয়া আক্রান্ত বলে অভিযোগ করেছেন সাংবাদিক শিপন খান। রোগীকে পচা বাসে খাবার দেওয়ার অভিযোগ করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ সামান্য সৌজন্যবোধ দেখায়নি বলে জানিয়েছেন তিনি। এরকম স্বনামধন্য একটি হাসপাতালের কর্তৃপক্ষের দায়িত্বহীনতা মেনে নিতে পারছেন না তিনি। জানা যায় শনিবার সকালে আল হারামের হাসপাতালে গাইনি বিভাগের 910 নম্বর কেবিনে চিকিৎসারত সাংবাদিক শিপন খানের স্ত্রী ইভা রহমানের সঙ্গে ঘটনাটি ঘটে। তিনি সিলেট নগরের শাহজালাল হাউজিং এলাকার বাসিন্দা। শিপন জানান হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে সংশ্লিষ্টরা অভিযোগের সত্যতা খুঁজে পান, কিন্তু তারা ক্যান্টিন থেকে সরবরাহকৃত খাদ্য স্টাফকে কেবিনে পাঠায়। ওই স্টাফ রেফ্রিজারেটর থেকে ঠান্ডা খাবার বের করে গরম করে সরবরাহের কথা স্বীকার করে। বিষয়টির জন্য ওই স্টাফ দুঃখ প্রকাশ করলে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শিপন আরো বলেন, বাসি এবং দুর্গন্ধযুক্ত স্যুপ খেয়ে শনিবার রাত থেকে তার স্ত্রী ডায়রিয়ায় আক্রান্ত। রোগীর মারাত্মক ক্ষতি হতে পারত। শনিবার রাতে রোগীকে হাসপাতাল থেকে নিয়ে চলে আসেন তিনি। অভিযোগের বিষয়ে আল হারামাইন হাসপাতালের কাস্টমার কেয়ারের নম্বরে যোগাযোগ করা হলে তারা সরাসরি হাসপাতালে গিয়ে এই ব্যাপারে কথা বলার পরামর্শ দিয়েছেন। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের উপরে কয়লা কুড়াতে গিয়ে পুরনো গর্তের মধ্যে পড়ে মাটির চাপায় অনেক নামে এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বয়স ছিল 19 বছর। নিহত অনেক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দিবাগত রাতে অনেক সহ কয়েকজন কয়লা শ্রমিক সীমান্তের লাকমা ছড়া দিয়ে ভারতের ভিতরে ঢুকে মেঘালয় পাহাড়ে কয়লা কুড়াতে যায়। এক পর্যায়ে পুরনো গর্তে ঢুকে কয়লা কুড়াতে থাকলে হঠাৎ মাটির চাপায় অনেক সহ তার সঙ্গে কয়েকজন মাটি চাপা পড়ে এবং অনেকের সঙ্গীয়রা গর্তের ভিতর থেকে উঠতে পারলে অনেক আর উঠতে পারেনি এবং সে মাটির চাপায় তার মৃত্যু হয়। পরে বঙ্গীয়রা বাংলাদেশে এসে অনেকের পরিবারকে বিষয়টি জানালে পরিবারের লোকজন রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে অনেকের লাশ উদ্ধার করে এবং বাংলাদেশে নিয়ে আসে। টাকেরঘাট বিজিবি কোম্পানি কমান্ডার মোহাম্মদ আব্দুল সাত্তার বলেন, এই ধরনের ঘটনা শুনেছেন তিনি, তবে এই বিষয়ে তাদেরকে কেউ কোনো অভিযোগ করেনি। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দত্তপাড়া গ্রামের ভাঙ্গাড়ির মালামাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে মুশাহিদ মিয়া নামে এক যুবককে খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত 6 আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রবিবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান এই রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায় দত্তপাড়া গ্রামের কাদের মিয়া হবিগঞ্জের শ্মশানঘাট ভাঙাড়ির দোকান আছে এবং এই দোকানে সবুর মিয়ার পক্ষে হাফিজুল মিয়া কর্মচারী হিসেবে কাজ করে। হাফিজুল মালিকের অগোচরে দোকান থেকে কিছু ভাঙাড়ি মালামাল সরিয়ে ফেলেছিল। এই বিষয় নিয়ে সবুর মিয়া এবং দুলাল মিয়ার পক্ষে বিরোধ এবং মনোমালিন্য সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে 10 এপ্রিল দুপুরে উভয় পক্ষ দত্তপুর বেড়িবাঁধে এসে দেশীয় অস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মুশাহিদ মিয়া নিহত হয় এবং উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়েছিল। এই ঘটনায় নিহত মুশাহিদ মিয়ার পিতা সবুর মিয়া বানিয়াচং থানায় 16 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনই উপরোক্ত 6 আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড প্রার্থনা করা হলে দীর্ঘ শুনানি শেষে আদালত সবার বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গরু দিয়ে বড় ক্ষেতের আধা পাকা ধান খাওয়ানোর জের ধরে সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষের লোকজনকে মারধর এবং শাবলের আঘাতে এক কৃষকের মৃত্যু ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা 6টার দিকে কালাগড় গ্রামের সামনের সড়কে ঘটনাটি ঘটে। নিহত সবুজ মিয়ার বাড়ি উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের নজরুল মিয়া ও নুরুজামাল নামের 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মধ্যনগর থানা পুলিশ, এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালাগড় গ্রামের সামনে নজরুলের বড় ক্ষেত রয়েছে। শনিবার বিকেল 5টার দিকে একই গ্রামের কৃষক সবুজ মিয়ার ভাগ্নের ছেলে মিজানুর 3টি গরু দিয়ে ওই ক্ষেতের আধা পাকা বুড়ো জমির ধান নষ্ট করে ফেলে। নজরুলের ভাতিজা আতিক মিয়া ঘটনাটি দেখতে পেয়ে মিজানুরকে মারধর করে। এই ঘটনায় ওই দিন সন্ধ্যা 6:45টার দিকে সবুজ মিয়ার সঙ্গে নজরুল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নজরুলের নেতৃত্বে 3-4 জন মিলে সবুজ মিয়ার ওপর হামলা চালায় এবং এই সময় শাবল দিয়ে আঘাত করলে সবুজের মাথা ফেটে রক্ত বের হতে থাকে এবং তিনি অচেতন হয়ে পড়েন। গুরুতর অবস্থায় স্থানীয় মহিষখলা বাজারে নিয়ে সাময়িক চিকিৎসা দেওয়া হয় এবং পরে অবস্থা খারাপ হলে 11টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং রাত 1:30টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগ ডে উদযাপনের নামে ডিজে পার্টি, উদম নৃত্য এবং বুলিং, অশ্লীলতা এবং নগ্নতা 30 দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে র্যাগ ডের নামে দেশের সব প্রতিষ্ঠানে ডিজে পার্টি, বুলিং, অপসংস্কৃতি, অশ্লীলতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ রোববার 17 এপ্রিল বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার এবং সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। গত 7 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগ ডের নামে ডিজে পার্টি, উদ্যম নৃত্য, বুলিং, অশ্লীলতা এবং নগ্নতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান রিটটি দায়ের করেন। তথ্য সচিব, শিক্ষা সচিব, সংস্কৃতি সচিব এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পুলিশ প্রধান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়ায় স্বামী স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী স্বামীকে অপহরণ করে। 3 দিন পর পুলিশ স্বামী রেজাউল করিমকে সাভারের একটি মাদকাসক্তি কেন্দ্র থেকে উদ্ধার করেছে। এই সময় অপহরণকারীরা দলের 6 জনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল 11টায় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যটি জানিয়েছেন। এই সময় তিনি বলেন, উপজেলার তিল্লি ইউনিয়নের রেজাউল করিম ও তার স্ত্রী তানিয়া আক্তারের সাথে পারিবারিক ঝগড়া হয়। এর জের ধরে বিগত 14 এপ্রিল বিকাল 5টার দিকে উত্তর আয়নাপুর গ্রাম থেকে স্বামী রেজাউল করিমকে অজ্ঞাত লোকজন দিয়ে সাদা হাইস গাড়ি নিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরের দিন রেজাউলের পিতা থানায় অভিযোগ করে গতকাল শনিবার প্রযুক্তি সহায়তায় সাভারের একটি তথাকথিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে এই ঘটনার সাথে জড়িত 6 আসামি আটক এবং রেজাউল সহ গাড়িকে উদ্ধার করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউলের স্ত্রী তানিয়া আক্তারের সাথে চুক্তিতে তারা এই অপহরণের কাজটি করে বলে জানিয়েছে। এই ব্যাপারে সাটুরিয়া থানায় অপহরণ মামলা হয়েছে এবং রেজাউলের স্ত্রী তানিয়া আক্তার সহ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাজধানী শান্তিনগরে মাল্টা ফলের ভিতরে অভিনব কায়দা ইয়াবা বহনকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতর নাম মোহাম্মদ আয়াস। শনিবার সন্ধ্যা 7:45 পল্টন থানা শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং এ সময় তার হেফাজতে থাকা 1300 পিস ইয়াবা জব্দ করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া জানিয়েছেন, একজন মাদক ব্যবসায়ী শান্তিনগর এলাকার গ্রিন হোমিও হলের সামনে থেকে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। এমন সময় তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে এসআই সুজন কুমার তালুকদারের নেতৃত্বে পল্টন থানার একটি টিম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আয়াসকে গ্রেফতার করা হয়। এই সময় আয়াসের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা পলি ব্যাগে মাল্টা ফল দেখতে পাওয়া যায় এবং এই মাল্টাগুলোর ভিতরে সে বিশেষ কায়দা ইয়াবা বহন করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত আয়াস সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পল্টন থানা এলাকার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। বগুড়ার ধুনটে 8 আসামি মামলার আরিফুল ইসলাম ওরফে হিটলুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত 9টার দিকে উপজেলার বেড়ের বাড়ি ভুড়িবেটা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। শাহজাহানপুর উপজেলার আরিফুল ইউনিয়নের টাইপার এলাকা থেকে আজ রোববার তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বেড়ের বাড়ি গ্রামের বুড়িভিটা গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং পুলিশ বলেছে জুয়া মাদক বিক্রি নিয়ন্ত্রণ এবং এলাকার আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ আরিফুলকে হত্যা করা হয়েছিল। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়ের ভাড়ি বুড়িভিটা গ্রামে এলাকায় দীর্ঘদিন ধরেই নিয়মিত জুয়া খেলার আসর বসত এবং সেখানে চলত ইয়াবা সহ নানা ধরনের মাদকদ্রব্য সেবন এবং বিক্রয়। জুয়া মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে আরিফুলের সঙ্গে একই গ্রামের আব্দুল মালিকের বিরোধ দেখা দেয়। তাদের বিরুদ্ধে পুলিশ মারধর জুয়া মাদকের একাধিক মামলা রয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানান, পূর্ব বিরোধের জের ধরে গতকাল সন্ধ্যা 6টার দিকে আরিফুল ও তার লোকজন আব্দুল মালিককে কুপিয়ে হত্যা করেছে। এর 3 ঘন্টা পর মালিকের লোকজন রাত 9টার দিকে আরিফুলকে ডেকে নিয়ে বাড়িতে 500 মিটার দূরে বেড়ের বাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশে কাঁচা রাস্তার উপর কুপিয়ে হত্যা করে। পরে হত্যাকারীর পা বেঁধে ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে শাহজাহানপুর উপজেলার আমিরুল ইউনিয়নের টাইপাড়া গ্রামের একটি পুরনো কবরের ভিতর মাটি চাপা দিয়ে দেয়।
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের ডাউকি নদী থেকে ভারতীয় এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা 11টার দিকে বলাঘাট এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মৃত ব্যক্তি ভারতের মেঘালয় রাজ্যের লঙ্কেরগড় এলাকার অ্যাংসোলংরায়ের ছেলে এবং লেস্টারসন পথাও। তিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন। থানা পুলিশ সূত্র জানিয়েছে, ডাউকি নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে বিজিবির সহায়তায় ভারতের ইস্ট জয়ন্তা হিলসের ডাউকি থানা পুলিশ এবং বিএসএফ সদস্যদের কাছে তা হস্তান্তর করা হয়। এই সময় বাংলাদেশের পক্ষে টুরিস্ট পুলিশ, জাফলং সাব জেনারেটর ইনচার্জ মোহাম্মদ রতন শেখ এবং গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর ওমর ফারুক মোড়ল এবং ফায়ার সার্ভিস জয়ন্তপুর ইনচার্জ বায়োজিৎ বোস্তামি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর ওমর ফারুক বলেছেন, চলতি মাসের 14 এপ্রিল সড়ক দুর্ঘটনায় পানিতে তলিয়ে নিখোঁজ হন লেস্টারতল পথাও। মৃত ব্যক্তির বড় ভাই তিধার পাথাও তার পরিচয় শনাক্ত করেছেন এবং আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে মরদেহটি ভারতীয় পুলিশ এবং বিএসএফ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি শপিং মলে গোলাগুলির সময় 12 জন আহত হয়েছেন। তাদের আহতদের গুলিবিদ্ধ হয়েছেন 10 জন এবং তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার অঙ্গরাজ্যের কলম্বিয়া শহরে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। কলম্বিয়া শহরের পুলিশের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কলম্বিয়ার পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক বলেছেন, কলম্বিয়া সেন্টার থেকে গুলির ঘটনাটি গতানুগতিক কোনো সহিংসতার ঘটনা বলে বিশ্বাস করা হচ্ছে না, বরং আগে থেকেই একে অপরকে চেনেন এমন একদল সশস্ত্র ব্যক্তির মধ্যেই সংঘর্ষটি হয়েছে। তিনি আরও বলেন, গোলাগুলির প্রকৃত কারণ এবং এই বিষয়ে পাওয়া তথ্য এখনো অসম্পূর্ণ। স্থানীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম প্রাদেশিক রাজধানী কলম্বিয়ার শহরতলির প্রায় 10 মাইল উত্তরে অবস্থিত শপিং মলে পুলিশ এবং জরুরি সেবা কর্মীদের ব্যাপক উপস্থিতির খবর পাওয়া গিয়েছে। এক সংবাদ সম্মেলনে উইলিয়াম হলব্রুক বলেন, শনিবার দুপুর স্থানীয় সময় 2টার দিকে এই ঘটনাটি ঘটায়। কোনো প্রাণহানি হয়নি, তবে 10 জন বন্দুকের গুলিতে আহত হয়েছেন এবং তাদের মধ্যে 8 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হলে স্থিতিশীল অবস্থায় রয়েছে, অন্যদিকে 6 জনের অবস্থা স্থিতিশীল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।